আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিক ই স্কুলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্রের টপ 100 এমসিকিউ নিয়ে, যেখান থেকে তোমরা পরীক্ষায় সবচেয়ে বেশি কমন পেতে পারো। তো প্রথম যে এমসিকিউ সেটি হচ্ছে গিয়ে মানব ভূগোলের প্রধান আলোচ্য বিষয় কোনটি। তাহলে আমরা অপশানে কি দেখি? মানব, মানুষ ও পরিবেশ, জলবায়ু, ভূমিরূপ, হিমবাহ। তাহলে সঠিক আনসার কি হতে পারে? মানব। যেহেতু মানব ভূগোল, তাহলে সেটা মানুষ, আর ভূগোল সেটা পরিবেশ নিয়ে আলোচনা করে, তাহলে আনসার হতে পারে ক। তাহলে আনসার এখানে কি হতে পারে? আনসার হতে পারে ক। তাহলে আমরা আনসারটা একটু মিলিয়ে দেখি। সেটা হচ্ছে আনসার হচ্ছে কি মানুষ ও পরিবেশ। তারপরে প্রশ্ন যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি। ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তার নাম কি? সেটা হচ্ছে নগর ভূগোল? না, হতে পারে না। সাংস্কৃতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, গ্রামীণ ভূগোল। তাহলে এটার আনসার কি হতে পারে? যেহেতু ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি এগুলো সংস্কৃতির একটা অংশ, আর নগর নিয়ে যে বিষয়গুলো আলোচনা করে সেটা হচ্ছে গিয়ে পৌরনীতি, আর পৌরনীতি হচ্ছে নগর নিয়ে আলোচনা করে। তাহলে এই সবগুলো বিষয় নগরেই থাকে, এই মানে নগরেই হয় বিধায় তাহলে এটাকে নগর ভূগোল বলা যাবে না। সেটা হচ্ছে গিয়ে ভাষা, ধর্ম এগুলো সাংস্কৃতিক অংশ, এই জন্য এটার আনসারটা হবে রাইট আনসার সাংস্কৃতিক ভূগোল। তাহলে আমরা সঠিক আনসারটা দেখি। সঠিক আনসার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সাংস্কৃতিক ভূগোল। এরপরে আসি আমরা 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 30 ডিগ্রি উত্তর রেখা, উত্তর অক্ষরেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোন দেশের উপর দিয়ে অতিক্রম করছে। তো সেখানে আমরা কি দেখি? আমরা যদি ভূগোল ম্যাপের দিকে তাকাই, তাহলে যে 90 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে গিয়ে যে পূর্ব দ্রাঘিমা রেখা যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার দক্ষিণ কোরিয়া, সেটা হয় না। দক্ষিণ কোরিয়া আরও ওইদিকে, ইন্দোনেশিয়া, মিয়ানমার, এই 3টে দেশের মধ্যে কোনোটা দেশই মানে 90 ডিগ্রি আর 30 ডিগ্রির ভিতরে থাকে না, শুধু একমাত্র ভারতই থাকে। ঠিক আছে, মানচিত্রে যদি আমরা এই দেশগুলোর অবস্থানগুলো দেখি, তাহলে ভারতকে পাই হচ্ছে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। এখানে আরেকটা দেশ হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে। বাংলাদেশ তবে 30 ডিগ্রির মধ্যে না, বাংলাদেশ হচ্ছে 23 আর 20 ডিগ্রির মধ্যেই। এবার আসি আমরা, সেটা হচ্ছে গিয়ে তাহলে আনসারটা ভারত। এরপরে আসি আমরা কোন মানে নিচের কোনটি দ্বীপ রাষ্ট্র। এখানে অপশনগুলোর মধ্যে দেখি, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, সেটা হচ্ছে তোমার উত্তর কোরিয়ার সাথে লাগানো, তাহলে সেটা দ্বীপ রাষ্ট্র হতে পারে না, যেহেতু এটার একটা অংশ উত্তর কোরিয়ার সাথে লাগানো। এরপর হচ্ছে আসে ভারত, তাহলে ভারতও দ্বীপ রাষ্ট্র না, যেহেতু এটার একটা বর্ডার সাইড আছে চীন, নেপাল, বাংলাদেশ এটার সাথে। এরপর আসে জাপান আর মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বর্ডার আছে কানাডার সাথে এবং পানামার সাথে, মেক্সিকোর সাথে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র না, ভারতও না, দক্ষিণ কোরিয়া না, তাহলে আনসার হবে জাপান। তাহলে দ্বীপরাষ্ট্র কাকে বলে? যে রাষ্ট্রের চারপাশেই কি মানে সমুদ্র বা পানি, সেটাই হচ্ছে দ্বীপরাষ্ট্র। পরবর্তী স্লাইডে আমরা তাহলে জাপান আনসার। এরপর পরবর্তী স্লাইডে আমরা যাই, মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্ভুক্ত। তাহলে প্রত্যেকটা বিভাগে কতগুলো জেলা আছে, মানে কোনো বিভাগে 10টি, কোনো বিভাগে 6টি, কোনো বিভাগে 11টি। তো মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্ভুক্ত? সেটা রাজশাহী না, রাজশাহী মৌলভীবাজারের অন্তর্ভুক্ত না। মৌলভীবাজার জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত না। তাহলে মৌলভীবাজার আমরা সবাই জানি সেটা হচ্ছে সিলেট, রংপুর না, ময়মনসিংহ না। এরপরে আসি আমরা অর্থনৈতিক ভূগোলে আলোচিত হয় কি নিয়ে? অর্থনৈতিক ভূগোল। তাহলে এখানে অর্থনীতি আর ভূগোল, পরিবেশ, যেহেতু পরিবেশের উপরে অর্থনীতিটা কি করে নির্ভর করে, কারণ পরিবেশের উপরে বেস করে ওই দেশে, ওই অঞ্চল বা ওই দেশে অর্থনীতিটাও ডিপেন্ড করে। যেমন তাহলে ভৌগোলিক অর্থনৈতিক ভূগোলে আলোচিত হয় কি? শিকার ও সংগ্রহ বিষয়ক কর্মকাণ্ড, গ্রাম ও নগর বিষয়ক বসতি বিষয়ক কর্মকাণ্ড, উত্তোলন ও আহরণ বিষয়ক কর্মকাণ্ড। তাহলে আমরা এটার আনসারটা দেখি। সেটার আনসারটা হচ্ছে কি তোমার, যেহেতু নগর ও গ্রাম এগুলো হচ্ছে কি তোমার কি পৌরনীতির আলোচ্য বিষয় হিসেবে থাকে, যে নগর আর বসতি এগুলো কীভাবে হবে, এটার সিস্টেমটা কীভাবে হবে। তবে তাহলে 1 আর 3, তাহলে রাইট আনসার হচ্ছে কি 1 আর 3, মানে 1 আর 3 হবে এটার রাইট আনসার। পরবর্তী প্রশ্নে যাই, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ আমরা সবাই জানি এশিয়া মহাদেশ, যেটা পৃথিবীর মোট ভূভাগের প্রায় 30%। পৃথিবীর মোট ভূভাগের প্রায় 30% হচ্ছে গিয়ে এশিয়া, আর আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা এগুলো হচ্ছে এশিয়ার তুলনায় অনেক ছোট মহাদেশ। এবার আমরা দেখি
অর্থনৈতিক দিক থেকে উন্নত একটি দেশ যার পূর্বে আটলান্টিক এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। তাহলে উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটি কোনটি? তাহলে আমরা যখন গুগল ম্যাপে মানে ম্যাপে যাব, পৃথিবীর মানচিত্রে যাব আমরা, তখন দেখব হচ্ছে এই যে এটা হচ্ছে থাকে আটলান্টিক, আর এখানে হচ্ছে ইউএসএ এরকম, এরপর হচ্ছে এটা হচ্ছে কি তোমার প্রশান্ত মহাসাগর এই অংশটা। তাহলে আটলান্টিক পূর্বে, প্রশান্ত মহাসাগর হচ্ছে পশ্চিমে, আর মাঝখানে যে দেশটা আছে সেটা হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম, মানে 1 নাম্বার দেশই বলা যায়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে আমরা আনসারটা দেখি, আনসারটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র, মানে ইউএসএ। এর পরবর্তী আমরা স্লাইডটা দেখি। ভারতে কতটি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে? কেন্দ্রশাসিত রাজ্য ভারতের হচ্ছে গিয়ে তোমার 7টি। ঠিক আছে, এবার আসি আমরা ওই কেন্দ্রশাসিত রাষ্ট্র 7টিকে আমরা 7 সিস্টার্স বলতে পারি। এরপরে আসি আমরা ভারতের উত্তরে অবস্থিত, ভারতের উত্তরে অবস্থিত কোন কোন দেশ? ভারতের উত্তর, তাহলে উত্তরে কোন কোন দেশ আমরা একটু দেখছি। চীন ও ভুটান, মিয়ানমার ও ভুটান, নেপাল ও চীন। তাহলে আনসার কি হতে পারে? আমরা যেটা দেখি চীন ভুটান এটা ভারতের উত্তরে, মিয়ানমার কিন্তু ভারতের উত্তরে না, নেপাল ও চীন ভারতের উত্তরে। তাহলে আনসার হচ্ছে 1 ও 3। এরপরে আসি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা। আমরা জানি বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে একটা দ্রাঘিমা রেখা গেছে, সেটা হচ্ছে কি সেটা কি 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি পশ্চিম নাকি পূর্ব? তাহলে 90 ডিগ্রি এটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব, পশ্চিম না, যেটাকে আমরা কর্কট ক্রান্তীয় রেখা বলি। হ্যাঁ, যেটাকে আমরা কি বলি? কর্কট ক্রান্তীয় রেখা বলি। হ্যাঁ, এরপর আসি আমরা বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে 8টি। এরপর আমরা সবাই জানি বাংলাদেশের এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে 3টি দেশের, দুইটা দেশের, সেটা হচ্ছে ভারত আর হচ্ছে কি মিয়ানমার। তাহলে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে ভারত আর মিয়ানমার। তাহলে বাংলাদেশের হচ্ছে সীমান্তবর্তী জেলা, তার মধ্যে হচ্ছে একটা জেলা আছে যেটা ভারত এবং মিয়ানমার দুইটি দেশের সাথে সীমান্ত আছে, সেটা হচ্ছে কি রাঙ্গামাটি। রাঙ্গামাটির সাথে ভারত এবং মিয়ানমার দুইটা দেশেরই কি আছে? সীমান্ত আছে। আর সীমান্ত নাই, প্রশ্নটা এরকম আসতে পারে স্পেসিফিক, সেটা হচ্ছে বাংলাদেশের কোন জেলার সাথে, মানে হয়তো এখানে অপশানে দেওয়া থাকবে কোন জেলার সাথে ভারতের সীমান্ত নাই, সেটা হচ্ছে কক্সবাজার আর বান্দরবন। কক্সবাজার আর বান্দরবনের সাথে ভারতের কি নাই? সীমান্ত নাই। ঠিক আছে, এবার আসি আমরা আবার বরিশাল জেলার সাথেও কি নাই? ভারতের সীমান্ত নাই। বরিশাল বিভাগ বা জেলা বলি, ওটার সাথেও কি নাই? ভারতের সীমান্ত নাই। এরপরে আমরা যাই পরবর্তীতে, যেহেতু আবার বলতে পারো তুমি বরিশাল তো সীমান্তবর্তী জেলা না, তাহলে সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে দুইটা জেলার সাথে ভারতের সীমান্ত নাই, সেটা হচ্ছে কক্সবাজার আর বান্দরবান। এটা তোমরা খুব একটু ভালো করে দেখে নিবে, এখান থেকে ট্রিকি কোশ্চেন হয়। এবার আসি বাংলাদেশের সাথে কোন দেশের সীমান্ত রয়েছে, এটা তো বললাম ভারত মিয়ানমার। এরপরে আসি একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ঘনত্ব। তাহলে জনসংখ্যা আর আয়তন, তাহলে অবশ্যই সেটা কি পাওয়া যায়? ঘনত্ব পাওয়া যায়। তাহলে এবার আসি মাইগ্রেট শব্দটি কোন ভাষা থেকে আগত? মাইগ্রেট এটা মানে অভিবাসন, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। সে গ্রিক, স্প্যানিশ, ল্যাটিন, ফরাসি। তাহলে এটার সঠিক আনসারটা কি হবে? সেটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে। এবার আসি আমরা অভিবাসন দ্বারা জনগণের জীবনাচরে কি ধরনের পরিবর্তন সম্ভব? আবার পড়ি, অভিবাসন দ্বারা জনগণের জীবনাচরে কি ধরনের পরিবর্তন সম্ভব? তাহলে অভিবাসন মানে মাইগ্রেট, সেটা অর্থনৈতিক, গুণগত, পরিমাণগত, রাজনৈতিক। তাহলে এখানে গুণগত, অর্থনৈতিক দ্বারা বোঝাচ্ছে শুধু ইকোনমিক্যাল বিষয়, আর বাকিগুলো আসতেছে না। তাহলে এটা আনসারটা হবে হচ্ছে গিয়ে গুণগত, কারণ এই গুণগতের ভিতরে অর্থনীতিও চলে আসবে, পরিমাণটাও চলে আসবে, রাজনীতিটাও চলে আসবে। তাহলে ধরো বাংলাদেশ থেকে মাইগ্রেট হয়ে মানুষ কোথায় চলে যাচ্ছে? ইউরোপে চলে যাচ্ছে। কেন? কারণ ওখানে ইকোনমিক্যাল সিকিউরিটি আছে, পাশাপাশি পলিটিক্যাল স্টেবিলিটি আছে, মানে রাজনৈতিক স্থিতিশীলতা, পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ওখানে কি বিদ্যমান। এই জন্য মানুষ হায়ার লাইফ লিড করার জন্য মানুষ কোথায় চলে যাচ্ছে? ইউরোপে চলে যাচ্ছে, মানে মাইগ্রেট হয়ে যাচ্ছে। এবার আসি আমরা নারী ও পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতিকে কি বলা হয়? নারী ও পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতিকে কি বলে? বয় পিরামিড, ছায়াফাদ, বিন্দু, স্তম্ভ। তাহলে এটার আনসারটা হতে পারে
বয়োপিরামিড। এরপরে আমরা আসি বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা দেখা যায় কোন জেলায়। তোমরা এটা একটা ট্রিক মনে রাখবা, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম। এরপর হচ্ছে উত্তরবঙ্গে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। সবচেয়ে বেশি ঘনত্ব জনসংখ্যা হচ্ছে গিয়ে তোমার শহর এলাকাগুলো, যেগুলোতে বিগ সিটি আছে। তাহলে এখানে মোটামুটি সিলেট, বান্দরবন, রাজশাহী হতে পারে না, কুমিল্লা, যেহেতু এটা ঢাকার পাশে শিল্প নগরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় যে ঢাকা থেকে যদি কি করা হয়, রাজধানীকে ট্রান্সফার শিফট করা হয়, তাহলে সেটা কুমিল্লায় আসবে। ঠিক আছে, কারণ এটা লোকেশন ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় তখন এটা মানে এখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, মানে অতিরিক্ত জনসংখ্যা এই জায়গাগুলোতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে জনসংখ্যার জনমিতিক উপাদানটা কি। জনসংখ্যার জনমিতিক উপাদানটা হচ্ছে কি, বয়স কাঠামো, জন্মহার, মৃত্যুহার। তাহলে এটার আনসারটা হবে সবগুলোই। এগুলোর উপরে বেস করে জনসংখ্যার জনমিতিক মানে জ্যামিতিক উপাদানটা কি করে, নির্ণয় করে। এরপর আসি উন্নয়নশীল দেশসমূহে জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি। উন্নয়নশীল দেশ যেটা বাংলাদেশ, মানে ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো লাইক বাংলাদেশ, এখানে কি আছে, উচ্চ মৃত্যুহার আছে। ওকে, এই উচ্চ আর মৃত্যুহার নাই, মানে এই আমাদের উচ্চ মৃত্যুহার না, আমাদের উচ্চ জন্মহার, কম মৃত্যুহার। এই দুইটা কারণেই উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। যেমন সুদান ধরতে পারো, কেনিয়া ধরতে পারো, এরপর হচ্ছে গিয়ে আফ্রিকার অনেকগুলো দেশ আছে। এরপর এগুলোতে কি জনসংখ্যা বৃদ্ধির হারটা সবচেয়ে বেশি। তারপরে আসি আমরা জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়। 1909, 1919, 1929, 1940। তাহলে এটা সঠিক আনসারটা কি হতে পারে? এটা সঠিক আনসার হচ্ছে 1929। এর পরবর্তী প্রশ্ন দেখি, জনমিতিক ট্রানজিশনাল মডেল দ্বিতীয় ধাপে অন্তর্গত দেশ কোনটি। মানে দ্বিতীয় ধাপে অন্তর্গত দেশ ভুটান, জাপান, ভারত, সুইডেন। এটার আনসারটা হবে ভারত। এরপরে আসে আমরা নারীদের সন্তান ধারণ ক্ষমতাকে কি বলা হয়? ফার্টিলিটি, অর্থাৎ উর্বরতা। অনেকে প্রজনন ক্ষমতা দাগিয়ে দিবে, এটা প্রজনন ক্ষমতা না, এটা হবে উর্বরতা। আর প্রজনশীলতা, উৎপাদনশীলতা এগুলো তো নারীদের সাথে যায় না বা মানুষের সাথে যায় না, এটা হচ্ছে কি উর্বরতা মানে ফার্টিলিটি। এরপরে আসি আমরা কৃষিকাজের ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচার, এটা আমরা খুব ইজিলি বলতে পারি। এরপর হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম কি। তাহলে ধানের বৈজ্ঞানিক নাম কি আমরা একটু দেখি। ওরিজা সেটিভ, এরপর হচ্ছে টিটিকাম এস্টিভাম, এরপর হচ্ছে গিয়ে কি সেগারাম, এরপরে চাষও হচ্ছে ক্যামেলিয়া। তাহলে ক্যামেলিয়া এটা হচ্ছে গিয়ে চা, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে চা। এটা হচ্ছে গিয়ে তোমার গম, হ্যাঁ, টিটিকাম এস্টিভাম হচ্ছে গম, আর হচ্ছে সেকারাম হচ্ছে তোমার আখ। ঠিক আছে, তাহলে ধান কোনটা? ধান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ওরিজা সেটিভা। এবার আসি চীনের কোন প্রদেশকে ধানের আধার মানে রাইস বল বলা হয়? এটা অ্যাবসলিউটলি হুনান প্রদেশকে, তাই না? এরপরে আসি আমরা চা উৎপাদনের অনুকূল অবস্থা, মানে চা উৎপাদন করার জন্য কীরকম ভূমি প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অর্থকারী ফসলের মধ্যে অন্যতম হচ্ছে চা। তাহলে কি দারুভূমি ধরতে পারি, অপেক্ষাকৃত নিচু ভূমি, এটা হবে না, অপেক্ষাকৃত নিচু ভূমি হবে না। এরপর হতে পারে কি প্রচুর বৃষ্টিপাত। তাহলে আনসারটা হচ্ছে 1 ও 3, প্রচুর বৃষ্টিপাত আর ঢালুভূমি। নিচু ভূমিতে চা হবে না, কারণ চা গাছে তোমার পানি জমে থাকতে পারে না, না হলে চা মরে যায়, চা গাছটা মরে যায় বা পাতা নষ্ট হয়ে যায়। এরপরে আসো কাঁচামাল হিসাবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না। তাহলে ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপাদন হয় বেশি? সেটা চীন, ব্রাজিল, ভারত, মালদ্বীপ। আগে তোমাকে বুঝতে হবে ফসলটা কি। তাহলে কাঁচামাল, এরপর হচ্ছে উত্তরবঙ্গে শিল্প গড়ে উঠেছে যেটা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না। এরকম কিছু কি আছে, সেটা হচ্ছে আখ। তাহলে আখটা কি? আখ মানে আখটা হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশের সরকারিভাবে চিনিকল আছে 15টি, তার মধ্যে 6টি হচ্ছে গিয়ে তোমার কি উত্তরবঙ্গের রংপুরে অবস্থিত। তাহলে এবার আসো, তাহলে আমরা কিন্তু চট্টগ্রামে এত বেশি উৎপাদন করা হয় না। তাহলে এটা চট্টগ্রাম অঞ্চলে এটার উৎপাদন নাই বিধে এটার কি নাই, শিল্প নাই। ঠিক আছে, তাহলে এটার কোথায় হচ্ছে
তাহলে আখ আখ উৎপাদন এখানের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে ব্রাজিলে। ঠিক আছে, এরপরে আসি চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টি দরকার, সেটা হচ্ছে 250, মানে 170 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টি প্রয়োজন। ঠিক আছে, এরপর আসি রবি শস্য কোন ঋতুতে জন্মে। রবি শস্য মানে কি, যে শীতকালীন শস্যগুলোকে আমরা রবি শস্য বলে, একদম ইজি আনসার, সেটা হচ্ছে শীতকালেই রবি শস্য আমরা বেশিরভাগে ফলাই। তাহলে আমরা আসি এবার খরিফ শস্যের উদাহরণ কি। খরিফ শস্যটা কি আমি বলি। খরিফ শস্যটা হচ্ছে কি, এই শস্যগুলো জন্মানোর জন্য প্রচুর তাপ দরকার আর পানি দরকার। তো প্রচুর তাপ আর পানি কখন হয়, পানি দরকার আমরা প্রচুর এই মানে বাংলাদেশের যে জলবায়ু, ওই জলবায়ুতে প্রচুর বৃষ্টিপাত হয় হচ্ছে বর্ষাকালে, আর বর্ষাকালের মাঝেই হচ্ছে গিয়ে কি মানে তাপ যেটা, সেটা শরৎকালে পাই। তাহলে এই যে খরিফ শস্য, এখানে কি হতে পারে, গম হবে না, ভুট্টা এটাও না, সরিষাও না, অবশ্যই হচ্ছে গিয়ে তিল। তিল হচ্ছে কি খরিফ শস্য যেগুলো অধিক তাপ এবং পানিতে জন্মে বা পানিতে ওই ফসলগুলো হয়। এবার আমরা আসি চা, কফি, রাবার প্রভৃতির জন্য প্রয়োজন কি ধরনের ভূমি। উঁচু ভূমি, ঢালু ভূমি, সমতল ভূমি। তাই সমতল ভূমিতে হবে না, কারণ সমতল ভূমিতে তোমার কি হয় না, চা মানে চা, রাবার, কফি এগুলো হয় না। এটার জন্য দরকার উঁচু আর ঢালু ভূমি, মানে এই দুইটা, 1 ও 2। এরপরের প্রশ্নটা দেখি, কবির উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া গেল। তার বিশ্ববিদ্যালয় পার্থ শহরে যাওয়ার পথে সে দেখলো বিস্তৃত ব্যাপক এলাকা জুড়ে আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে কৃষিকাজ চলতেছে। তাই কবিরের দেখা কৃষিকাজ কোন শ্রেণীর কৃষি। একটা হচ্ছে প্রগাঢ় কৃষি, ব্যাপক কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি। তো মিশ্র কৃষি তো আমরা জানি একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। বাণিজ্যিক কৃষি এটা হচ্ছে বাণিজ্যিকভাবে যেই চাষাবাদগুলো হয়। প্রগাঢ় কৃষিটা কি, এখানে হচ্ছে কম জমিতে অধিক শ্রম। আর ব্যাপক কৃষি হচ্ছে গিয়ে বেশি জমিতে, এক বিশাল জমিতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কম শ্রমিক ব্যবহার করে যে উৎপাদন করা হয়। তাহলে অস্ট্রেলিয়া তো মানুষের অভাব, ওরা তো এত শ্রমিক পায় না, বাংলাদেশের মতো এত শ্রমিক কাজ করতে পারে না। এখানে ওরা আধুনিক কৃষি যন্ত্রের মাধ্যমে, এই যে আধুনিক কৃষি যন্ত্র আর খুব মানে অল্প শ্রমিক ব্যবহার করে ওরা কী করে, কৃষিকাজগুলো করে। তাহলে ওই কৃষিকাজ হচ্ছে কোন শ্রেণীর, ব্যাপক কৃষি, ব্যাপক কৃষি। এবার আমরা আসি পরবর্তী উক্ত কৃষি, মানে ব্যাপক কৃষির বৈশিষ্ট্যটা কি। তাই তোমাদের এগুলো মনে করি, প্রথমে বললাম জনঘনত্বের তুলনায় জমির পরিমাণ বেশি, আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার, ঠিক আছে, দৈহিক শ্রমের গঠন না। তাহলে দৈহিক শ্রম এখানে ব্যবহার হয় না, শুধু এই দুইটাই ব্যবহার হয়। তাহলে আমাদের আনসার হচ্ছে মানে জনঘনত্বের তুলনায় জমির পরিমাণ বেশি। তাহলে অস্ট্রেলিয়ায় জনগণের মানে ঘনত্ব কম কিন্তু জমির পরিমাণ অনেক বেশি। এখানে উন্নত বা আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কি করা হয়, চাষাবাদ করা হয়। এর পরবর্তী প্রশ্নটা দেখি, বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল পাট, একদম সহজভাবে আমরা বলতে পারি। এরপরে আসি মাটি খুঁড়ে যে সম্পদ আহরণ করা হয়। তাহলে কৃষি এটা জমির উপরে, শিল্প এটা স্ট্রাকচার, খনিজ মাটির নিচে, মানে জনসংখ্যা সেটাও তো আমরা মাটির উপরে দেখি। তাহলে মাটি খুঁড়ে বা মাটির নিচে যে সম্পদ হয় সেটা হচ্ছে খনিজ। এরপর আসি কোনটি রক্তবর্ণ বিশিষ্ট আকরিক লোহা। তাহলে ম্যাগনেটাইট, লিমোনাইট, হেমাটাইট, সিডেরাইট। দেখো তোমরা এটা বলতে পারো কিনা, এটার সঠিক আনসার কি হতে পারে। এটার সঠিক আনসার হচ্ছে হেমাটাইট। এবারে আমরা দেখি মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি। অ্যাবসলিউটলি আমরা অনেকে ইরানকে বলে ফেলবে, ইরান না, অ্যাবসলিউটলি হচ্ছে সৌদি আরব। এবার আমরা পেন্সিলের শীষ বানাতে কোন খনিজটি ব্যবহার করা হয়। জিপসাম না, বক্সাইট না, ম্যাঙ্গানিজ সেটাও না, আনসারটা হবে গ্রাফাইট। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন দেখি, বাংলাদেশের অধিক উত্তোলিত শক্তি সম্পদ কোন খাতে সর্বোচ্চ ব্যবহৃত হয়। মানে বাংলাদেশে যে সকল খনিজ পদার্থ উঠানো হয় তার মধ্যে একটা খনিজ পদার্থ সবচেয়ে বেশি উঠানো হয়, সেটা হচ্ছে গিয়ে কি গ্যাস। গ্যাসটা কোন খাতে বেশিরভাগ ইউজ করা হয়, বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির ক্ষেত্রে আমাদের গ্যাসটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ইভেন বাইরে থেকে গ্যাস আমদানি করে আমরা হচ্ছে কি করি, আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা সচল রাখি, বিদ্যুৎ এবং সার কারখানাগুলো। এবার আসি জ্বালানি খনিজ কি, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, আকরিক লোহা না। তাহলে আমাদের আনসারটা হবে 1 আর 2। ঠিক আছে, 1 আর, এই যে আনসার হবে 1 আর 2। এরপরে আসি খনিজ বহির্ভূত শক্তি সম্পদ কি।
দেখো এখানে একটু প্যাচ থাকে যে শক্তি সম্পদ, মানে যেগুলো থেকে শক্তি পায়, খনিজ বহির্ভূত। তাহলে পানি বিদ্যুৎ এটা খনিজ না, মাটির নিচ থেকে উঠায় না। সৌর বিদ্যুৎ সূর্যের আলোয় নেয়। বার্জ মাউন্টেন বিদ্যুৎ, এই জিনিসটা কি? বার্জ মাউন্টেন বিদ্যুৎটা হলো গিয়ে সাগরের মাঝে জাহাজের উপরে তোমার সৌর প্যানেল সেট আপ করে ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে এটাই সবগুলো খনিজ বহির্ভূত শক্তি সম্পদ, এটা তিনোটাই শক্তি সম্পদ। তাহলে আমাদের আনসার হবে 1, 2, 3। আনসার হচ্ছে 1, 2, 3। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি? তাহলে এখানে ইরাক আছে, তেল সমৃদ্ধ দেশ। ওপেক হচ্ছে গিয়ে খনিজ তেল মানে ভূগর্ভস্থ তেল সমৃদ্ধ দেশের একটা সংগঠন। ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া না, ইন্দোনেশিয়া তেল নাই। ইরাক, ইরান, ভেনেজুয়েলা, এই তিনটা দেশে তেল আছে। তো ওপেক উদ্যোক্তা হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাই সর্বপ্রথম কি ওপেক গঠন করার উদ্যোগটা নেয়। আর ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে তোমার কি অস্ট্রিয়ার ভিয়েনায়। ভিয়েনা হেড মানে সদর দপ্তর, সদর দপ্তরটা হলো ভিয়েনা, অস্ট্রিয়া। অস্ট্রিয়া, ঠিক আছে। এর পরবর্তী আমরা বাকি অন্য প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে কোথায় পৃথিবীর অর্ধেকের বেশি তেল সঞ্চিত আছে? অর্ধেকের বেশি তেল সঞ্চিত আছে কোথায়? রুশ ফেডারেশনে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে, উত্তর আমেরিকা। আমরা জানি মধ্যপ্রাচ্য হচ্ছে গিয়ে কি তেল সমৃদ্ধ দেশ, তাহলে আনসারটা হবে মধ্যপ্রাচ্য। এরপর প্রশ্নটা দেখি আমরা, কোনটি খনিজ তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ? খনিজ তেল উৎপাদনে শীর্ষ দেশ মাথায় রাখবে সবসময় ইউএসএ। ইউএসএ ওরা হচ্ছে গিয়ে কি খনিজ তেল উৎপাদন প্লাস হচ্ছে গিয়ে কি মজুদে শীর্ষ দেশ, ওদের মজুদও সবচেয়ে বেশি, ঠিক আছে। বিশ্ব মহামন্দা যাওয়ার পর ওরা জানে যে পৃথিবী চলবে না, চাকা না চললে অর্থনীতি চলবে না, শিল্প চলবে না, এই জন্য ওরা তেলটা সবচেয়ে বেশি মজুত করতেছে। এই যে তোমার মধ্যপ্রাচ্য থেকে তেল কিনে এনে ওরা মজুত করতেছে, আবার এই তেলগুলো ওরা আবার বিক্রি করতেছে চওড়া দামে। এটা হচ্ছে ওদের পুঁজিবাদী অর্থনীতির একটা বৈশিষ্ট্য। তাহলে পরবর্তী প্রশ্ন যাই, সেটা হচ্ছে উন্নত মানের কয়লা কোনটি? তাহলে আমরা অপশানে কি দেখি? ফিট, অ্যান্থ্রাসাইট, বিটুমিন মানে বিটুমিনাস, আর হচ্ছে লিগনানাইট। এখানে বিটুমিনাস আর লিগনানাইট এটাও উন্নত মানের কয়লা, তবে মানে সবচেয়ে অধিক উন্নত মানের কয়লাটা হচ্ছে গিয়ে অ্যান্থ্রাসাইট, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হবে অ্যান্থ্রাসাইট। বিটুমিন, লিগনানাইট এটাও উন্নত মানের কয়লা, তবে সবচেয়ে বেশি উন্নত মানের কয়লা হবে অ্যান্থ্রাসাইট। এবার আসি আমরা, সিলেটের গ্যাসে মিথেনের পরিমাণ শতকরা কত ভাগ? তাহলে গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, যেটা প্রায় শতকরা 78% থাকে। তবে কোন গ্যাসে সবচেয়ে মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে মানে সিলেটের গ্যাসে মিথেনের পরিমাণটা কত? এমনি তো সাধারণত 78%, এখানে কত? 75, 86, 90, 96। তাহলে আনসার হবে এখানে 96%। আনসারটা হবে 96%। এরপরে আসি আমরা, চুনা পাথর দিয়ে কি তৈরি হয়? চুনা পাথর দিয়ে কি? সিমেন্ট, সার, সিরামিক্স। সার তৈরি করতে আমাদের গ্যাস, পানি লাগে। সিরামিক্স তৈরি করতেও তোমার মাটি লাগে বা পাথর লাগে। এরপর যে এখানে আনসারটা হবে চুনা পাথর দিয়ে হচ্ছে সিমেন্ট তৈরি হয়। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, সেটা হচ্ছে বাংলাদেশে চুনা পাথর পাওয়া যায় কোথায়? তাহলে বাংলাদেশে চুনা পাথর পাওয়া যায় কুমিল্লায়? না, কুমিল্লায় চুনা পাথর পাওয়া যায় না, তাহলে আনসার কুমিল্লা হবে না। তাহলে আনসার হবে জয়পুরহাট ও কক্সবাজার। জয়পুরহাট এবং কক্সবাজারে চুনা পাথর সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে আমাদের আনসার হচ্ছে 2 আর 3। এরপর আসি, বাংলাদেশে একটি খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা সার কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সার কারখানার কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়? গ্যাস। তো এটা উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি বাংলাদেশে কোথায় সর্বপ্রথম আবিষ্কার হয়? তাহলে গ্যাস বাংলাদেশে মানে প্রশ্নটাকে ঘুরায় পেঁচায়, মূল প্রশ্নটা হচ্ছে সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়? সেটা হচ্ছে সিলেটের হরিপুরে। হরিপুর, সিলেট। অনেক সময় তোমার জেলার নাম দেওয়া থাকবে বা বিভাগের নাম দেওয়া থাকবে, তোমরা ওভাবেই দাগাবা। এরপরে আমরা আসি পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কোন শিল্প স্থাপনের প্রাকৃতিক নিয়ামক? মানে কোনটি শিল্প স্থাপনের প্রাকৃতিক নিয়ামক? মানে একটা শিল্প কারখানা গড়ে উঠে হচ্ছে ওই অঞ্চলের জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। তাহলে মূলধন থাকলেই যে কোনো জায়গায় তুমি কি করতে পারবে না? শিল্প কারখানা স্থাপন করতে পারবে না। তাহলে পরিবহনও না, শ্রমিকও না, জলবায়ু। আনসারটা হবে জলবায়ু। অর্থাৎ
জলবায়ুর উপর ডিপেন্ড করে জলবায়ুটাকে আবহাওয়া ওই অঞ্চলের ভৌগোলিক অবস্থা দেখে ওখানে কি করা হয়, শিল্প কারখানা স্থাপন করা হয়। কার্পাস মানে দ্যাট মিনস হচ্ছে তুলা। বয়নশিল্পে বিশ্বের মানে কার্পাস বয়নশিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি, মানে কার্পাস উৎপাদন করা হয় কোন দেশে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে চীন। এরপরে আসি আমরা, রাহাত উচ্চ শিক্ষার্থে জাপানে গমন করে। সে জাপানি কাপড়ের মান দেখে খুব বিস্মিত হয়। এখন দেশটির কোন অঞ্চলকে ম্যানচেস্টার বলা হয়? এখন বুঝতে হবে ম্যানচেস্টারটা কোথায় বা ম্যানচেস্টারটা আসলে কি। ম্যানচেস্টার হচ্ছে গিয়ে ইউকের একটা শহর, যেটা হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এইগুলোর জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। ঠিক আছে, তো এখানে আমরা দেখি জাপানের শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য কোন ইয়েটা বিখ্যাত, শহরটা বিষয় টোকিও, এটা রাজধানী। ইয়োকোহামা এটাও না, কোবেও না, ওসাকাটা হচ্ছে বন্দর এবং এটা শিল্প লিখে নাই, শিল্প এটার জন্য বিখ্যাত ওসাকাটা। ঠিক আছে, তাহলে ম্যানচেস্টার মানে জাপানের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে। ক্লিয়ার? এবার আমরা আসি সার শিল্পের অন্যতম কাঁচামাল। সে প্রথমে বলে দিছি, চীনামাটি, চুনাপাথর এগুলো দিয়ে সার হয় না। সার হচ্ছে প্রাকৃতিক গ্যাস, পানি, এগুলো দিয়ে কি করা হয়, সার তৈরি করা হয় বা সার বানানো হয়, তাহলে প্রাকৃতিক গ্যাস। এরপর আসি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় কোন শিল্প থেকে? বাংলাদেশ রপ্তানি করে মানে বিভিন্ন দেশে বিভিন্ন প্রোডাক্ট পাঠিয়ে সবচেয়ে বেশি আয় করে কোন শিল্প থেকে? পাট, চা, গার্মেন্টস, চামড়া। আমরা জানি RMG প্রোডাক্ট মানে RMG মানে রেডিমেড গার্মেন্টস, যেটা থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি কি করে, আয় করে। এরপরে পোশাক শিল্পের বাণিজ্য বৃদ্ধির জন্য, এই যে গার্মেন্টসের জন্য মানে RMGর জন্য বৃদ্ধির জন্য সরকার দেশে বিভিন্ন স্থানে কি স্থাপন করছে? ইপিজেড, ইকোনমিক জোন তৈরি করছে। যেগুলোকে ইপিজেড বলা হয়। ঠিক আছে, তাহলে এটার আনসারটা হচ্ছে ইপিজেড। এর পরবর্তী প্রশ্নে যাই আমরা, সেটা হচ্ছে রংপুর বিভাগে দেশের মোট চিনি কলের কয়টি অবস্থিত? তাহলে আমি ফার্স্টেই বলে দিছি, সেটা হচ্ছে বাংলাদেশের সরকারি চিনি কল আছে 15টি, তার মধ্যে রংপুরেই আছে কয়টি? 6টি। 15টি, টোটাল 15টির মধ্যে রংপুরে আছে কয়টি? 6টি। তাহলে পরবর্তী প্রশ্নে যাই আমরা, স্বাধীনতার পরপর এদেশে পাট শিল্পের অনুকূল নিয়ামক ছিল কি? তাহলে স্বাধীনতার পরপর আমরা এখানে কি দেখি, সেটা হচ্ছে কাঁচামাল। পাট প্রচুর জন্মায় আমাদের এদেশে, বা এই পাট জন্মানোর জন্য আমাদের এই বাংলাদেশ হচ্ছে সুইটেবল বলা যায়। এরপর হচ্ছে আন্তর্জাতিক বাজার, তাহলে আন্তর্জাতিক বাজারও পাটের চাহিদা, কারণ প্লাস্টিক বা পরিবেশ দূষণ কমাতে মানুষ অর্গানিক বিষয়গুলোর উপরে কি ঝুঁকতেছে। এবার নারী শ্রমিক তখনও হয় নাই, তাহলে আমাদের আনসার হবে 1 ও 2, মানে A1 ও 2, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই যে ক নাম্বার হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা আসি, অনেক ফ্রেঞ্চগঞ্জ সার কারখানায় চাকরি করে, ওই কাঁচামাল সিলেটের হরিপুর থেকে সরবরাহ করা হয়। তার উল্লিখিত কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়? তাহলে সিলিকা, এটা হচ্ছে বালু থেকে আসে। খনিজ তেল, বাংলাদেশে খনিজ তেল উৎপাদন এত বেশি হয় না। কয়লা, জয়পুরহাটের কয়লা খনি আছে, সেটা দিয়েও আমাদের সার উৎপাদন করতে কয়লা ব্যবহার হয় না, তাহলে এইটা বাদ। তাহলে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, আর হরিপুরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম গ্যাস উত্তোলন খনি ও হরিপুর মানে সিলেট থেকেই আমরা পাই। এরপরের প্রশ্নে আমরা আসি, সেটা হচ্ছে উদ্দীপকে কারখানায় ব্যবহৃত কাঁচামাল আর কি কি কাজে লাগে? তাই উদ্দীপকের কাঁচামাল কি? প্রাকৃতিক গ্যাস, এটা কি কি কাজে লাগে? যানবাহনের জ্বালানি, ইয়েস ওকে। তাপবিদ্যুৎ, এটাও। সৌরবিদ্যুৎ না, সৌরবিদ্যুতের সূর্যের আলো। তাহলে আনসার হিসাবে হবে 1 ও 2। আনসার হচ্ছে কি কত? 1 ও 2। এরপরে প্রশ্ন আসি, কিসের মাধ্যমে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়? কিসের মাধ্যমে? কৌণিক দূরত্ব, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক রেখা, কোনটা হতে পারে? তাহলে হচ্ছে কি তোমার কৌণিক দূরত্ব। এরপরে আসি আমরা, সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য কোন অভিক্ষেপটি অধিক ব্যবহৃত হয়? এটা হচ্ছে মানে মার্কেটরের, বনের, সাংকব, এরপর হচ্ছে সম-আয়তনিক বেলুন। কোনটা হবে? মানে হচ্ছে মার্কেটরের ব্যবহার সবচেয়ে বেশি হয় সমুদ্রে জাহাজ চলাচলের জন্য। এই অভিক্ষেপটি মার্কেটরের সবচেয়ে বেশি ব্যবহার
করা হয়। এরপর আসো, প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? সম্ভাবনাবাদ, পরিবেশবাদ, নব্য সামন্তবাদ, নিমিত্তবাদ, কোনটা হতে পারে? অ্যাবসলিউটলি আনসার হচ্ছে কি তোমার কি নিমিত্তবাদ। এরপর আসি, ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? ব্রাজিলের ভাষা, অধিকাংশ ভাষা ব্রাজিলের ভাষা হচ্ছে কি তোমার পর্তুগিজ। তাহলে পর্তুগিজ ভাষা ব্রাজিলে যত বেশি ব্যবহার করা হয়, পর্তুগালেও এত বেশি ব্যবহার করা হয় না। তাহলে ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। ঠিক আছে। এরপর হচ্ছে, এশিয়া মহাদেশের পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ? 30%। মোট স্থলভাগের প্রায় 30% হচ্ছে কি তোমার এশিয়া মহাদেশ। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করছে কোনটি? পানামা খাল। উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিচ্ছিন্ন করছে কি পানামা খাল। এরপরে আসি আমরা, যেটা যুক্তরাষ্ট্রের অধীনে ছিল, এটা 1999 সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে কি করে, সেটা হস্তান্তর করে। আর এটি দীর্ঘতম একটা মানে বিচ্ছিন্ন খাল। পানামা খাল কি তোমরা বলতে পারো এটা কি বিচ্ছিন্ন খাল? হ্যাঁ, বিচ্ছিন্ন খাল বলতে পারো। ঠিক আছে, বিচ্ছিন্ন খাল। এরপরে আসি আমরা, মধ্যপ্রাচ্যের মানে প্রাচ্যের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? প্রাচ্যের ম্যানচেস্টার, একটু আগে গেল প্রাচ্যের ম্যানচেস্টার, যেহেতু জাপানের, সেটা হচ্ছে কোনটা হবে? ওসাকা। আনসার হবে কি ওসাকা। এরপরে আসি আমরা, জাপানের জলবায়ুটা কেমন? জাপানের জলবায়ু বাংলাদেশের জলবায়ু প্রায় সেমই বলা যায়, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ। ঠিক আছে, শীতও না গরমও না, তবে মাঝে মাঝে ওখানে তুষারপাত হয়, আবার মাঝে মাঝে বাংলাদেশের মতোই জলবায়ুটা ওদের থাকে। এরপর আসি আমরা, শিক্ষক ক্লাসে বললেন সারা পৃথিবী কয়েকটি মহাদেশে বিভক্ত, কিন্তু একটি মাত্র মহাদেশ যেখানে মানুষ বসবাস করে না। তাহলে সেটা কোন মহাদেশ? যে সবসময় বরফ আচ্ছন্ন থাকে, সেটা কোন মহাদেশ? অ্যান্টার্কটিকা মহাদেশ। ঠিক আছে। এরপর আসি, উক্ত মহাদেশটি মানুষ বসবাসের অনুপযোগী কেন? প্রচণ্ড গরম, পুরাটা বরফ, গরম হওয়াটা কোনো প্রশ্নই আসে না। তীব্র শীত, আর সূর্যের আলো ওখানে কি পৌঁছায় না, যেহেতু এটা মেরু অঞ্চলে হওয়াতে এখানে সূর্যের আলো পৌঁছায় না। তাহলে আনসার হবে 2 ও 3। প্রাচীনকালে মানুষ কিভাবে অভিগমন করতো, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাইতো? নৌকা, পায়ে হেঁটে, গরু গাড়ি করে, ঘোড়ার গাড়ি করে, না পায়ে হেঁটে। কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয়, মানে মাইগ্রেশনে আগ্রহী হয় কেন? সেটা হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, জনবৈশিষ্ট্য, কোনটা হবে? অর্থনৈতিক কারণে, মানে ইকোনমিক্যাল প্রসপারিটির জন্যই মানুষ কি হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন হচ্ছে। তারপরে শহর থেকে গ্রামে অভিগমন হয় কোন দেশগুলোতে? মানে শহর থেকে গ্রামে, আর আমরা গ্রাম থেকে শহরে আসি, মানে আমাদের লাইফটাকে উন্নত করার জন্য, সাস্টেইন করার জন্য আমরা গ্রাম থেকে শহরে আসি। আর উন্নত বিশ্বে শহর থেকে গ্রামে যায়, কারণ তাদের শহরে এত চাকচিক্য, আরাম, আয়েসের জীবন ভালো লাগে না, তারা কোথায় যাচ্ছে? গ্রামে যাচ্ছে। সেটা হচ্ছে কি উন্নত দেশগুলোতে। ঠিক আছে। কৃষি থেকে অকৃষি অঞ্চলে গমনের প্রধান কারণটা কি? কৃষি থেকে অকৃষি অঞ্চলে গমনের প্রধান কারণ কি? জীবনযাত্রার মান উন্নয়ন, জমির মূল্য বৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ, পরিবেশ দূষণ। তাহলে কি হবে? জীবনযাত্রার মান উন্নয়ন, কারণ অকৃষি অঞ্চলে গেলে সেখানে সে শিল্প কারখানা বেশি করতে পারবে, তাহলে সেখানে কি হবে? অর্থনৈতিক কার্যক্রমগুলো সবচেয়ে বেগবান হবে। এরপর আসি আমরা, লিঞ্জু নেত্রকোনার একটি গ্রামে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সাভারের একটি গার্মেন্টসে চাকরি নিয়েছে, সেখানে সে বসতি গড়েছে। উদ্দীপকে উল্লিখিত অভিগমনের ধরন কোনটি? পল্লী থেকে পল্লী, নগর থেকে পল্লী, পল্লী থেকে নগর, গড় থেকে নগর। তাহলে আনসারটা কি হবে? পল্লী, মানে সে গ্রাম থেকে কোথায় গেছে? নগরে গেছে। গ্রাম থেকে কোথায় গেছে? নগরে। লিঞ্জুর অভিগমনটাকে কি বলে? অভ্যন্তরীণ, আকর্ষণজনিত, বিকর্ষণজনিত। তাহলে কি হবে? এই যে অভ্যন্তরীণ, মানে একটা দেশে, মানে একটা দেশের মধ্যে একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামে গেছে। আর সে যাওয়ারটা কারণটা কি? আকর্ষণজনিত, মানে সে গ্রামে থাকলে সে কম আর্ন করতে পারে, কম কাজ করতে পারে, যেহেতু শহরে গেলে সে বেশি কাজ করতে পারবে, এই জন্যই। তাহলে আমাদের আনসার হচ্ছে গিয়ে কত? 1 ও 2। এরপরের প্রশ্নটা আমরা দেখি, চীনের কোন প্রদেশে সবচেয়ে বেশি পরিমাণ ধান উৎপাদন হয়? যেটাকে আমরা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে হুনান প্রদেশে। ঠিক আছে। এবার আসি, ধানের ফলন সবচেয়ে ভালো হয় কোন ধরনের মৃত্তিকায়? অবশ্যই সেটা দোআঁশ মাটিতে।
এরপরে আসি আমরা আখের আদিভূমি কোথায় অবস্থিত, মানে আখের আখটা কোথায় থেকে আসছে। সর্বপ্রথম ব্রাজিল না, মেক্সিকো সেটাও না, থাইল্যান্ড না, সেটা হবে ভারত। আনসার হবে কি ভারত। বাগিচা কৃষির উদাহরণ কোনটি? বাগিচা কৃষি মানে আমরা আমাদের মানে ঘরের পাশে হচ্ছে কি বিভিন্ন গাছপালা বা শাকসবজি বা বিভিন্ন ফসলাদি জন্মায়। তো এই বাগিচা কৃষির উদাহরণ কোনটি? পাট চাষ, সেটা তো ঘরে কোনায় লাগানো হয় না। তুলা চাষ, সেটাও না। ধানের চাষ, সেটাও উন্মুক্ত ফিল্ড। আনসার হবে এই যে চা চাষ। এটা হচ্ছে কি তোমার কি ঘরের পাশে বা উঁচু ঢালে ওটা কি করানো হয়, লাগানো হয়। এবার আসে আধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তি কোনটি? খনিজ তেল, পানি, লৌহ, প্রাকৃতিক গ্যাস। তাই তেল এটাও যন্ত্রের কাজে, মানে যন্ত্র না, এটা পানিও না, প্রাকৃতিক গ্যাসও না। আনসার হবে লৌহ। এটা দিয়ে বিভিন্ন যন্ত্র কি করা হয়, বানানো হয়। কোনটি রক্তবর্ণ বিশিষ্ট আকরিক লোহা নয়? তাহলে কোনটি রক্তবর্ণ বিশিষ্ট আকরিক লোহা নয়? তাহলে হেমাটাইট। হ্যাঁ, হেমাটাইটের অপর নাম হচ্ছে কি ফেরিক অক্সাইড। এই দুইটা জিনিস হচ্ছে সেম। আর কোনোটির আনসার তো হবে তাহলে ম্যাগনেটাইট। আনসার হবে ম্যাগনেটাইট। ঠিক আছে। সর্বাপেক্ষা উন্নত মানের আকরিক লোহা কোনটি? উন্নত মানের আকরিক লোহা হচ্ছে কি ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, এগুলো নাম। এবার আসি আমরা খনিজ পদার্থ গঠিত হয় যেভাবে। খনিজ পদার্থ দুইটি মৌলিক পদার্থের সমন্বয়, দুইটি যৌগিক পদার্থের সমন্বয়। খনিজ পদার্থগুলো দুইয়ের অধিক পদার্থের সমন্বয়। তাহলে আনসার কি হতে পারে? আনসার হচ্ছে কি দুইটি মৌলিক পদার্থ আর দুইয়ের অধিক পদার্থ, এটার সমন্বয়ে কি হচ্ছে খনিজ পদার্থ গঠন হয়। বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি? তাহলে সিলেটে আমরা কি পাই? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। তাহলে আমরা জানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আর সিলেটে মিথেনটা প্রায় 96% থাকে। সিলেটের গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় 96%। এবার আসি আমরা বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? অবশ্যই প্রাকৃতিক গ্যাস। এছাড়া বাংলাদেশের প্রধান আর কোনো খনিজ সম্পদ পাওয়া যায় না। এরপরে হচ্ছে গিয়ে তেল, চুনাপাথর, এগুলো বাংলাদেশে পাওয়া যায়। এবার আসি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? সেটা হচ্ছে গিয়ে বড় হচ্ছে তিতাস। আর প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে হরিপুর, সিলেটের হরিপুর। ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে তোমার শিল্প কারখানাগুলোতে শহর থেকে দূরে গড়ে ওঠার কারণটা কি? কি কারণে শিল্প কারখানাগুলো শহর থেকে দূরে গড়ে ওঠে? সেটা হচ্ছে গিয়ে কাঁচামালের সহজলভ্যতা, স্বল্প মূল্যে জমি প্রাপ্তি, শ্রমিকের সহজলভ্যতা, পরিবেশ সংরক্ষণ। তাহলে শহর থেকে দূরে গড়ে ওঠার কারণটা হচ্ছে গিয়ে কি স্বল্প মূল্যে জমি মানে প্রাপ্তি। কারণ ওখানে স্বল্প মূল্যে জমি পাওয়া যায়, সেটা আমাদের ল্যান্ড ক্রাইসিস, শহর অঞ্চল বা আপডেট এরিয়াগুলোতে, মানে মডার্ন এরিয়াগুলোতে জমির স্বল্পতা সবচেয়ে বেশি। এই জন্য ওই কারণে শহর থেকে একটু দূরে হয়, যেন একটা বিশাল এরিয়া নিয়ে কলকারখানাগুলো গড়ে তুলতে পারে। যেন হচ্ছে কলকারখানাগুলো গড়ে তোলার জন্য যে সকল জায়গা দরকার, যেটুকু জায়গা দরকার তো শহরে নাই। ইভেন যদি বেশি জায়গা হয় তাহলে সবগুলো প্ল্যান্ট, মানে ইকুইপমেন্ট প্ল্যান্ট, মানে হচ্ছে মানে এই ওয়াটার প্ল্যান্ট, এগুলো খুব সুন্দর করে মানে গড়ে ওঠা যায় বা এটা করতে পারে, যেখানে যার কারণে পরিবেশও কি হয়, সংরক্ষণ হয়। এবার আসে সিলিকা বালু। আবার আরেকটা বিষয় হচ্ছে কি ওখানে জনসংখ্যার ঘনত্ব কম, যেটা পরিবেশের বা ওই শিল্প কারখানার রাসায়নিক সমস্যাগুলো কি হয় না, মানুষের মধ্যে ছড়ায় না। আচ্ছা, তাহলে আমরা আসি সিলিকা বালু সহজলভ্য হলেও সেখানে কোনো শিল্প বিকাশের মানে কোন শিল্প বিকাশের সম্ভাবনা বেশি? সিলিকা বালু কিসের উপাদান? প্রধান উপাদান কাঁচ। কাঁচ। আবার এটার সাথে তুমি অবলিক দিয়ে দিতে পারো হচ্ছে গিয়ে ইলেকট্রিক যন্ত্র সামগ্রীও থাকতে পারে। ইলেকট্রিক যন্ত্র সামগ্রী তৈরিতেও কি করা হয়? সিলিকা বালু ব্যবহার করা হয়। ঠিক আছে। এরপর আসি আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প গড়ে উঠেছে? সেটা হচ্ছে লৌহ ইস্পাত। এই লৌহ ইস্পাতটা হচ্ছে আমেরিকার মানে অনেক মানে উৎপাদিত ইয়ের ভিতরে, খনিজ উত্তোলনের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে কি লোহা আর ইস্পাত।
এরপর আসি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণটা কি? গড়ে না ওঠার কারণটা কি দেখি আমরা একটু অপশনটা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, শক্তি সম্পদের অভাব, কাঁচা মালের অভাব, সস্তা শ্রমিকের অভাব। তাহলে এখানে আনসারটা কি হতে পারে? না ওঠার কারণ হচ্ছে কি এখানে কাঁচা মাল নাই, কারণ চিনি উৎপাদন করতে হলে আখের দরকার। কি দরকার? আখের দরকার। তো আখ তো নাই, আখটা উৎপাদন হয় উত্তর পশ্চিম বা উত্তরবঙ্গে। এবার আসে আমরা মেঘনা সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছে? চট্টগ্রাম বন্দরের নিকট না, মংলা সেটাও না, নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাশে হচ্ছে এই মেঘনা সিমেন্ট কারখানা। যারা আমরা ঢাকায় যাই তখন আমরা দেখি যে নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজ পার হতেই এই যে মেঘনা সিমেন্ট কারখানাটা আমরা দেখি। ঠিক আছে, কারণ এখান থেকে এই যে স্বাদু পানি পাওয়া যায়, পাশাপাশি এটা নদীর পাশে হওয়াতে ট্রান্সপোর্টেশন সুবিধাও সবচেয়ে বেশি এ আর কি। এরপর আসি আমরা চাতক সিমেন্ট কারখানা কোন জেলায় অবস্থিত? চাতক, তাহলে এটা হচ্ছে সিলেটের, এটা হচ্ছে গিয়ে সুনামগঞ্জের একটা উপজেলা। সুনামগঞ্জ জেলার একটা উপজেলা হচ্ছে চাতক উপজেলা। ঠিক আছে, সিলেট বিভাগে সুনামগঞ্জ উপজেলা। যদি সুনামগঞ্জ না থাকে তাহলে বিভাগ থাকলে সিলেট দিবা আর কি। হ্যাঁ, এরপর আসি কোন অভিক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়? সেটা কি? আনসার হচ্ছে প্রাকৃতিক বেলনে। এরপর হচ্ছে রীতার দাদুর সাথে জয়ন্তিকা পাহাড়ের পাদদেশে গেল, কিন্তু সারাদিন প্রচুর বৃষ্টিপাতের জন্য সেদিন বের হতে পারল না। রীতা কোন এলাকায় বেড়াতে গেল? পাদদেশ, সেটা হচ্ছে সিলেট। সিলেটের বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি হয়, সিলেটের লালপুর। এরপরে আসি আমরা বাগানে উৎপাদিত পণ্যের উপযোগী পরিবেশ হচ্ছে কি? বাগানে উৎপাদিত পণ্যের উপযোগী পরিবেশ হলো প্রচুর বৃষ্টিপাত, ডালু জমি, পলল মৃত্তিকা। পলল মৃত্তিকাটা হচ্ছে নদীর পলিমাটি। তাহলে বাগানে তো নদীর পলিমাটি আসবে না, তাহলে কি দরকার? প্রচুর বৃষ্টিপাত দরকার, ডালু জমি দরকার। তাহলে আনসার হবে 2 ও 3। ঠিক আছে, 1 ও 2, সরি 1 ও 2। আনসার হচ্ছে কি 1 ও 2, 3 হবে না, যেহেতু 3 হচ্ছে কি নদীর পলিমাটি। এবার আর আমরা আসি ঋতু পরিবর্তন বাংলাদেশের কোন ক্ষেত্রটির উপর প্রত্যক্ষ প্রভাব রাখে? ঋতু পরিবর্তন বাংলাদেশের কোন ক্ষেত্রটির উপর প্রত্যক্ষ প্রভাব রাখে? তাহলে অবশ্যই সেটা কৃষি ক্ষেত্রের উপর, কারণ বাংলাদেশের ঋতুর উপরে ডিপেন্ড করেই কৃষি কাজগুলো কি হয়, সম্পাদন করা হয়। শীতলক্ষা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা অপশনগুলো দেখি, প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি, এরপরে হচ্ছে গিয়ে মিঠা পানির সান্নিধ্য, আর হচ্ছে সুষ্ঠু পরিবেশ। তাহলে কোনটা হতে পারে? মিঠা পানির সান্নিধ্য না, এখানে আনসারটা হবে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি আর সুষ্ঠু পরিবহন ব্যবস্থা। এই কারণে কি হয়েছে, শীতলক্ষা নদীর তীরে গ্যাস সার কারখানাগুলো গড়ে উঠেছে। এবার আসে আমরা কেরু অ্যান্ড কোম্পানির চিনি কলে চাকরি করেন। বেসরকারি খাতে পরিচালিত এই কলটি একটু ব্যতিক্রমধর্মী। তাহলে হচ্ছে কর্মরত করিমের কোম্পানিটি কোন বিভাগে অবস্থিত? তাহলে কেরু অ্যান্ড কোম্পানি, এটা হচ্ছে একটা ওই বাংলাদেশের সরকারি মদ উৎপাদন একটা কোম্পানি, এটা হচ্ছে খুলনায় অবস্থিত। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন আমরা একটু দেখি, সেটা হচ্ছে চিনি ছাড়া এই কারখানায় কি উৎপন্ন হয়? চিনি ছাড়া এই কারখানায় কি উৎপন্ন? তাহলে কেরুতে চিনি ছাড়া উৎপন্ন হয়েছে মেথিলেটেড স্পিরিট, ওই যে মদ আর কি। চিনি উৎপাদন এখানে আখ থেকে কি করা হয়, তোমার চিনি উৎপাদন করা হয়, আবার এই আখ থেকে তোমার মদ উৎপাদন করা হয়। ঠিক আছে, কেরু কোম্পানি। তাহলে এটা হচ্ছে কি কাগজ, সেটা না গুঁড়ো না মিষ্টান্ন না, সেখান থেকে হচ্ছে মেথিলেট স্পিরিট। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।